সবজির পাশাপাশি আলু পেঁয়াজের দামে স্বস্তি, চড়ে আছে মুরগি ও চালের বাজার। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ার শঙ্কা অর্থনীতিবিদের। বিরোধে লিপ্ত হয়েছে রাজনৈতিক দলগুলো, গণতন্ত্র চর্চায় দরকার সহনশীলতা। দিনাজপুরে মির্জা ফখরুল, আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের অর্থনীতি ধ্বংসের অভিযোগ। এবং দক্ষিণ কোরিয়ায় একের পর এক নাটকীয়তা, অভিশংসিত প্রেসিডেন্ট হিউলকে গ্রেপ্তার অভিযানে বাধা, পিছু হটল তদন্তকারী দল। জননিরাপত্তার স্বার্থেই সিদ্ধান্ত। দেখছিলেন শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই শীতের খবর। রাজশাহী, নওগাঁ সহ কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশার আধিক্য না থাকলেও প্রচণ্ড ঠান্ডায় জুবুথুবু জনজীবন। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 8.3 ডিগ্রি সেলসিয়াস। শীতের দাপটে কাঁপছে সারা দেশ। বেলা গড়ালেও ঘন কুয়াশায় বিভিন্ন স্থানে ঢাকা পড়ে আছে সূর্য। তাপমাত্রার পারদ নামতে থাকায় জবুথবু জনপদ। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর ছেড়ে বের হচ্ছেন না কেউ। কয়েকটি জেলায় বিভিন্ন সংস্থা গরম কাপড় বিতরণ করলেও প্রয়োজনের তুলনায় কম। 3-4 দিন ধরে খুবই কুয়াশার ঠেলা গাড়ি ধরে বেরবার পাই না। এই যে হাতে মাঝে গুড়া ছুড়া বইরা গেছে, বাচ্চার ঠ্যাং স্যাং খুললা গেছে, অত সময় চিকিৎসা করতে পারতেছি না বেড়ে উপায় নেই। খুব স্লো গাড়ি চালাইতে হয়, মানে এই বেশি দুরন্ত চালাইলে আমরা গাড়ি ব্রেক করে রাখা যাবে না, ব্রেক মারলে টাইনে আমি গাড়ি দৌড় দিব। কনকনে বাতাস দুর্ভোগ বয়ে এনেছে শ্রমজীবীদের। হাড় কাঁপানো শীত উপেক্ষা করেই মাঠে নেমেছেন কৃষক। ঘন কুয়াশায় ধান, সরিষা ও আলুর ক্ষেত নষ্টের শঙ্কায় তারা। অতিরিক্ত কুয়াশার কারণে জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, প্রতিদিন ওষুধ দিতেই হচ্ছে। মরে যাচ্ছে, কিন্তু আলু কিভাবে বাঁচান যাবে সেই চেষ্টা আছে, কিন্তু ঘষে না। এদিকে শ্বাসকষ্ট, ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া সহ শীতজনিত বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। বাবু হাতে ক্যামেরা লাগাইল, বাবু খেলতে চায় কিন্তু অসুস্থর জন্য খেলতে পারে না, খেলাধুলা করতে পারে না। বাচ্চার বয়স 3 মাস 15 দিন, ভর্তি হয়েছি বুধবারে, একটু কম আছে। গত 24 ঘন্টায় কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে 150 নতুন রোগী ভর্তি হয়েছেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। শীতের আরও খবর জানাতে মুন্সিগঞ্জে আছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। রাজধানীর আগারগাঁও টিবি হাসপাতালে আছেন আমাদের সহকর্মী ধ্রুব ব্যানার্জি এবং নিউ মার্কেট এলাকায় আছেন MS আরেফিন। প্রথমেই যাচ্ছি মুন্সিগঞ্জে উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, জানুয়ারি মাসকে শীতল মাস বলা হয়, তবে এবারে যে শীত সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে কিন্তু আজ, এবং সকাল থেকেই যে ঘন কুয়াশা এবং চারিদিকে কিন্তু যুবথুবু অবস্থা, এবং ভর দুপুরেও কিন্তু এখন লোকজন নানাভাবে গরম কাপড় পরে বেরিয়েছে। একই সঙ্গে যারা মুসল্লি রয়েছেন, মসজিদে নামাজ পড়তে এসেছেন, তারাও কিন্তু এই শীতে যুবথুবু অবস্থায় রয়েছেন। এবং কৃষক যারা রয়েছেন জমিতে, তারা কিন্তু এই চাদর পরে বা গরম কাপড় পরেই কাজ করছেন। রাস্তায় কিন্তু লোকজনের সংখ্যা কম দেখা যাচ্ছে। একই সঙ্গে কিন্তু এই যে ঘন কুয়াশার কারণে যে পরপর 2টি দুর্ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু 4 জনের প্রাণহানি হয়েছে। এরপর থেকে কিন্তু হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে, তাও অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই যে ঢাকা-মহ এক্সপ্রেস ওয়ে রুট রয়েছে, এর বাইরেও কিন্তু যেসব লিঙ্ক রোড রয়েছে সেগুলো কিন্তু নানা রকম ঝুঁকিপূর্ণ অবস্থা। এবছর কিন্তু 34,700 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। সেই আলুগুলোতে এখানকার কৃষি বিভাগ বলছে যে এই যে শৈত্যপ্রবাহ চলছে, এতে কিন্তু ঘন কুয়াশায় নানা রকম রোগবালাইয়ের প্রাদুর্ভাব হতে পারে, এই জন্য কিন্তু কৃষকদেরকে সতর্ক করা হচ্ছে। তো এই ছিল মুন্সিগঞ্জের এই শীতের সর্বশেষ। আমরা চলে যাব ঢাকার খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। আজকে সকাল থেকে এই পর্যন্ত রাজধানীতে কিন্তু সূর্যের দেখা মেলেনি। আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং দেখেছি ছিন্নমূল মানুষ অনেক কষ্টে দিন যাপন করছেন। পাশাপাশি রাজধানীর যে হাসপাতালগুলো রয়েছে, প্রত্যেকটি হাসপাতালেই আমরা যাওয়ার চেষ্টা করেছি এবং হাসপাতালগুলোতে কিন্তু আমরা দেখেছি শিশু এবং বয়স্কদের আক্রান্তের হার অনেকটাই বেশি। কারণ যেহেতু ঠান্ডা
জনিত রোগ তাদের মধ্যেই বেশি প্রকাশ পায়, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম। সুতরাং শিশু এবং বৃদ্ধরা আজকে দেখেছি আমরা আক্রান্ত হয়ে বেশি হাসপাতালে আসছেন। পাশাপাশি শিশু হাসপাতালে গিয়ে প্রথমে আমরা যেটা দেখেছি, শিশুদের তাদের যে অভিভাবকরা রয়েছেন তারা তাদের শিশুদের নিয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে নিউমোনিয়ার প্রকোপ ছিল, ব্রঙ্কাইটিসের প্রকোপ ছিল বা লক্ষণ নিয়েই তারা মূলত এসেছেন। এবং শুধুমাত্র রাজধানীতে যে এই অবস্থা তা নয়, রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে যারা ঠান্ডাজনিত রোগে ভুগছেন তারা কিন্তু রাজধানীতে এসেছেন। পাশাপাশি এখন আমরা যে 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের অ্যাজমা সেন্টারে আছি, এখানে আমরা কিন্তু বয়স্কদের উপস্থিতিও লক্ষ্য করেছি। এখানে যারা বৃদ্ধ আছেন তারা এখানে ভর্তি হয়েছেন, পাশাপাশি মধ্যবয়স্করাও কিন্তু বাদ যাননি। অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে ঠান্ডায় ভুগলেও এই শীতের সময়টা এসে তাদের ঠান্ডার যে লক্ষণ সেটা বেশি প্রকাশ পাচ্ছে এবং সেই ধারাবাহিকতায় তাদের কিন্তু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এবং এখানকার যিনি দায়িত্বরত চিকিৎসক আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে বলেছেন প্রাথমিক পর্যায়ে ঠান্ডাজনিত রোগ নিয়ে তারা যেহেতু আউটডোরে ডাক্তারদের পরামর্শ নেননি, এই কারণেই তাদেরকে মূলত ভর্তি হতে হয়েছে। সুতরাং ঠান্ডাজনিত রোগের প্রভাব যদি এখন এই মুহূর্তে দেখা দেয়, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যাতে হাসপাতালে নিয়ে আসা হয় এবং ঠান্ডাজনিত রোগের আগে থেকে যারা আক্রান্ত, যাদের দীর্ঘদিন ধরে ঠান্ডাজনিত রোগে ভুগছেন তাদেরও শীতের মৌসুমের শুরুতেই ডাক্তার দেখানোর পরামর্শ কিন্তু দিয়েছেন যারা দায়িত্বরত চিকিৎসক আছেন তারা। তাহলেই জটিল কোনো সমস্যা কাটানো সম্ভব হবে বলে জানিয়েছেন তারা। এই মুহূর্তে শীতের আরও খবর জানতে আমরা চলে যাব নিউ মার্কেটে। সেখানে আছেন সহকর্মী MS আরেফিন। রাজধানী সহ সারা দেশেই কিন্তু জেঁকে বসেছে শীত। আজকে রাজধানী ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি সেন্টিগ্রেড রেকর্ড করা হয়েছে এবং শীতের তাপমাত্রা কমার সাথে সাথেই কিন্তু হিমেল যে হাওয়া রয়েছে এর প্রভাবে কিন্তু দিনের বেলাতেও কনকনে শীত অনুভূত হচ্ছে এবং যার প্রভাব পড়েছে রাজধানীর গরম কাপড়ের বাজারগুলোতে। আমরা এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটে রয়েছি এবং সেখানে দেখতে পেয়েছি যে সকাল থেকেই কিন্তু ক্রেতারা এখানে রয়েছেন, এসছেন গরম কাপড় কিনতে এবং বেশিরভাগ ক্রেতাই কিন্তু আসলে ফুটপাতের দোকানগুলো থেকেই তাদের গরম কাপড় কেনার চেষ্টা করছেন। এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বল্প মূল্যে এখান থেকে কাপড় কিনতে পারেন, যে কারণে তাদের প্রথম পছন্দ আসলে ফুটপাত কেন্দ্রিকই থাকে এবং এখানে সর্বনিম্ন 150 টাকা থেকে শুরু করে 300 টাকায় কিন্তু হুডি, জ্যাকেট সহ মাফলার, সোয়েটার সব কিছুই পাওয়া যায়। যদিও আমরা দোকানগুলোতে ঢুকেছিলাম, সেখানে দেখেছি যে তারাও জানিয়েছেন যে শীতের প্রভাবে দোকানগুলোতেও কিন্তু গরম কাপড়ের বিক্রি বেড়েছে। যদিও তারা বলছেন যে গত ডিসেম্বরে শীতের প্রকোপ কম থাকায় তারা শীতের যে প্রস্তুতি রেখেছিলেন সেই প্রস্তুতি অনুযায়ী কিন্তু বেচা বিক্রি তেমনভাবে হয়নি। কিন্তু বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারির প্রথম 3 দিনে ঢাকায় সূর্যের দেখা না পাওয়ায় শীতের যে প্রকোপ বেড়েছে তাতে কিন্তু মানুষজন শীতের কাপড় কিনতে এসছেন এবং তারা বলছেন যে তাদের যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি অনুযায়ী এখন বিক্রি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা এখানকার ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে স্বল্প মূল্যে এই মার্কেটটি থেকে মানসম্মত পণ্য কিনতে পারা যায়, যে কারণে তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং বেশিরভাগ ক্রেতাই কিন্তু এসেছেন বাচ্চাদের কাপড় এবং বয়স্কদের কাপড় কিনতে। যদিও তারা বলছেন যে কেউ কেউ অভিযোগ করছেন যে গতবারের তুলনায় পণ্যের দামে কিছুটা হেরফের রয়েছে, যদিও ব্যবসায়ীরা বলছেন যে দাম আসলে তারা চেষ্টা করছেন তুলনামূলক কম দামই দেবার, কারণ কিছুদিন পরে যদি শীত কমে যায় তাহলে এই প্রোডাক্টগুলো কিন্তু তারা আবার স্টক করে রাখতে হবে, যে কারণে কিন্তু তারা চেষ্টা করছেন সীমিত দামেই হয়তো সেগুলো ছেড়ে দিতে। তো আর এখানকার যেসব বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বলতেছেন যে যদি এই শীতের প্রকোপটা চলমান থাকে, অর্থাৎ মাঘ মাস পর্যন্ত শীতটা যদি কন্টিনিউ করে, তাহলে কিন্তু তাদের যে বেচা বিক্রির টার্গেট রয়েছে সেটা কিন্তু তারা পূরণ করতে পারবে। যদিও আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন যে শীত এবারের শীতে তুলনামূলক একটু বেশি হওয়ায় তারা কিন্তু সিঙ্গেল পোশাকে সামলাতে না পারে কিন্তু তারা ভারী পোশাক কিনতেই চলে আসছেন এই বাজারে। তো নিউ মার্কেট থেকে শীতের জামা কাপড় নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। শীতের প্রকোপের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, যেটি জানাতে গিয়ে ঢাকার নিউ মার্কেট থেকে সহকর্মী MS আরেফিন, তার আগে আগারগাঁও থেকে ধ্রুব ব্যানার্জি এবং সবার শুরুতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।
এদিকে ঘন কুয়াশার কারণে মাস্কাট ও দুবাই থেকে ছেড়ে আসা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী দুটি ফ্লাইট কলকাতায় অবতরণ করেছে। ভোর থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকায় সালাম এয়ারের একটি ফ্লাইট ও ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতায় ডাইভার্ট হয়ে যায়। ফ্লাইট দুটি যথাক্রমে ভোর 4:40 ও সকাল 8:25 ঢাকায় অবতরণের কথা ছিল। এদিকে রাত 12টার পর বিমান, ইউএস বাংলা ও স্কাই অ্যাপের 3টি আন্তর্জাতিক ফ্লাইট প্রায় 3 ঘন্টা দেরিতে অবতরণ করে। প্রভাব পড়ছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বেশিরভাগ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলোতেও। দুপুর পর্যন্ত আধা ঘন্টা থেকে প্রায় 3.5 ঘন্টা পর্যন্ত দেরিতে ছাড়ে বিশ্বের বিভিন্ন গন্তব্যের ফ্লাইট। রাজনৈতিক দলগুলো বর্তমানে পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছে, এমন দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সহনশীল থেকে রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন। সকালে দিনাজপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। ভোটাধিকার হরণ সহ 16 বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতি ব্যবস্থা অচল করে দিয়েছে বলেও অভিযোগ করেছেন এই জ্যেষ্ঠ নেতা। কুয়াশা ভেজা শীতের সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে জড়ো হতে থাকেন প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন স্কুলটির প্রাক্তন শিক্ষক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগমন ঘিরেই এই অনুষ্ঠানের শুরুতেই জুলাই আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম স্মৃতিচারণ করে বলেন তিনি সবচেয়ে সুন্দর সময় কাটিয়েছেন এই কলেজে, হয়ে পড়েন আবেগ আপ্লুত। আমি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে আমি এসছিলাম কলেজে জয়েন করবার জন্য। প্রিন্সিপাল সাহেবের যে কামরা, সেই কামরায় গেটের সামনে দাঁড়িয়ে আমি যখন বলেছিলাম মে আই কাম ইন, উনি বললেন দাঁড়াও। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অচল করে দিয়েছে। প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে এবং হিসাব করে দেখা যাচ্ছে এই প্রায় 15 বছর প্রায় 280 বিলিয়নের উপরে পাচার হয়ে গেছে। 15 বছরে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বলেও দাবি করেন তিনি। এখানে পর পর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো তৈরি হয়নি। রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছে, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, আমাদের অধিকারকে অর্জন করতে পারবো। অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে সুবর্ণ জয়ন্তী পরিণত হয় মিলন মেলায়। এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুশিও তারা। সব মিলে আমাদের খুব ভালো লাগতেছে। আমরা অনেক পুরাতন স্মৃতি মনে করতেছি, কলেজে এসে আমরা নস্টালজিক হয়ে গেছি। প্রাক্তন হিসেবে যে আমাদের আবারও এই কলেজে বা এই ক্যাম্পাসে আমরা ডাক পেয়েছি, এটা তো আমাদের গর্বের বিষয়। ক্যাম্পাসে আড্ডা দিচ্ছি, কত মাঠে খেলাধুলা করছি, আসলে এটা মনে পড়তেছে যে আসলে এই দিনটা আবার যদি ফিরে পাইতাম তাহলে খুব ভালো হইতো আর কি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর সরকারি কলেজে 1972 থেকে 1978 সাল পর্যন্ত অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন। রিদওয়ান হিমেল, সময় সংবাদ। আওয়ামী লীগ সরকার ভারতের হয়ে কাজ করেছে, দেশের মানুষের সেবা করতে পারেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে একথা বলেন তিনি। দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে আমির বলেন, ফ্যাসিস্টের দোসররা সব জায়গায় ঘাপটি মেরে আছে, তাদের কোনো সুযোগ দেয়া যাবে না। আওয়ামী লীগ সরকারটা মূলত ভারতেরই সরকার ছিল, কারণ তাদের সমস্ত কার্যক্রমগুলো ভারতের স্বার্থ রক্ষার জন্য আমরা লক্ষ্য করেছি। আমার দেশের স্বার্থের লক্ষ্য তাদের মাধ্যমে আমরা তেমন একটা দেখি নাই। ফ্যাসিস্টের দোসররা সর্বত্র সব জায়গায় কিন্তু তারা কিন্তু ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পাবে দেশের সবল বাড়বে। এদেশ নিয়ে কেউ ছিনিমিনি করবে, আমরা সহ্য করব না। নির্বাচন পদ্ধতি হবে পিয়ার সিস্টেমের নির্বাচন, বাংলার জমিনে নির্বাচন হতে পারবে না। সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে, কমেছে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন মৌসুমী সবজির দাম। এতে স্বস্তি প্রকাশ করেছেন ভোক্তারা।
তবে নতুন বছরের শুরুতেই কিছুটা বেড়েছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। চড়া চাল ও মাছের বাজার, নতুন করে বেড়েছে খোলা সয়াবিন তেলের দামও। বাজারে শীতকালীন সবজির এমন ভরপুর অবস্থায় বলে দেয় সরবরাহ পরিস্থিতি, দামও কমতির দিকে। সবজির দামটা একটু কমছে, 1 মাসের ব্যবধানে অর্ধেক দাম নেমে গেছে সবজির দাম। এখন জনমনে মোটামুটি অনেকটাই স্বস্তি আছে। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় এক একটি ফুলকপি ও বাঁধাকপি পাওয়া যাচ্ছে 20 থেকে 25 টাকায়। এছাড়া কেজি প্রতি সিম 40 টাকা, মূলা 20 থেকে 25 টাকা, টমেটো 50 থেকে 60 আর আলু পাওয়া যাচ্ছে 40 টাকায়। কমেছে কাঁচা মরিচের দামও, যদিও 2 দিনের ব্যবধানে কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম। সবজি অনেকটা নাগালের ভিতরে, মানে যেগুলো কমন সবজি সেগুলো একটু দাম কম, কিন্তু একটু রেয়ার যেগুলো সেগুলোর দাম বেশি। সবজি বিক্রেতারাও বলছেন চাহিদা মতো সরবরাহ পাওয়ায় দাম কমিয়ে বিক্রি করতে পারছেন তারা। বাজারে সবজি আমদানি বেশি, মানে দামও কম। বর্তমানে আপনার সিম 20 থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত, বেগুন আপনার 30 থেকে শুরু করে 60 টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটি। তবে মাছ ও মুরগির বাজারে গিয়ে কিছুটা অস্বস্তিতে পড়ছেন ভোক্তা, বেড়েছে চালের দামও। গত সপ্তাহে যে রুই বেশি 300 টাকা কেজি, এই সপ্তাহে 320-30। এই সপ্তাহে একটু দাম মোটামুটি ভালো, মানে আগের থেকে একটু বেশি। 15-20 দিন ধরে চালের দাম শুধু বাড়তে আছে। প্রতিদিন এখানে 700, 800, 1200 মাল আনি, সেখানে মাল পাচ্ছে 200-300। আজকে ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 200 থেকে 210 টাকা, পাকিস্তানি সোনালী বিক্রি করছি 340 থেকে 350 টাকা। এদিকে সপ্তাহ ব্যবধানে খোলা সয়াবিন তেল লিটারে বেড়েছে 3 থেকে 4 টাকা। মূল্যবৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দুষছেন খুচরা বিক্রেতারা। আসলে গত সপ্তাহের তুলনায় বর্তমানে আপনার খোলা সয়াবিন তেলটা একটু হালকা বৃদ্ধি পেয়েছে। অধিক পরিমাণ চাহিদা হওয়ার কারণে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা তার সিন্ডিকেটের মাধ্যমে তেলটা সরবরাহ কম দিয়ে মানে বাজারে একটু ঘাটতি সৃষ্টি করে দিয়েছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার পর দেশের কোনো সরকার আমানত রক্ষা করেনি। সেবকের কথা বলে ক্ষমতায় এসে দেশের মালিক হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে নাটোরের NS কলেজ মাঠে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াত চায় বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়তে। নাটোর জেলা আমির ডক্টর মীর নুরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন মোহাম্মদ মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, রাজশাহী মহানগর আমির ডক্টর কেরামত আলী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে, নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে, নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। এরা তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে, আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন? অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। শুধু ক্যান্টনমেন্টই নয়, আরও অনেক জায়গায় আয়নাঘর ছিল যা অচিরেই মানুষ জানতে পারবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা M শাখাওয়াত হোসেন। সকালে খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমাদের তরুণ প্রজন্ম যে স্যাক্রিফাইস করেছে এটাকে আপনারা বৃথা যেতে দেবেন না। এখনও চাঁদা, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলো হচ্ছে। আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টে ছিল না, আয়নাঘর ইউনিভার্সিটিতে ছিল, আয়নাঘর হোটেলে ছিল, আয়নাঘর পার্সোনাল বাড়িতে ছিল। শুধু এক জায়গার কথা আপনারা জানেন, বাকি কথা আপনারা জানেন না। অচিরেই হয়তো আপনারা জানতে পারবেন, দেশবাসীর সামনে এটা হবে। অবাধ ও নিরপেক্ষ ডাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে অংশীজনদের নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। ডাকসু নির্বাচনের বিষয়ে প্রশাসন আন্তরিক বলেও জানান তিনি। আমাদের আলাদা করে কথা বলার বিষয়, সাংবাদিকদের সামনে আলাদা করে কথা বলবো। একটু সংক্ষেপে শুধু একদূরই বলছি যে ডাকসু নির্বাচনের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক। তবে আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি একদম ঐক্যমত না হোক, কিন্তু একটু ব্রড বেসড, যাতে একরকম সমঝোতা হয়, একটা চুক্তির মতো হয়। সবাইকে নিয়ে আমরা করতে চাই এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে, সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে। আমরা চাই যে এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট IB এর ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো 2024-25 শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি যুদ্ধ। শুক্রবার সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়। এবার IB এর 120 আসনের জন্য লড়েছেন 10,270 জন শিক্ষার্থী। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 86 জন। শনিবার অনুষ্ঠিত হবে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা। এই 2 ইউনিটের ভর্তি পরীক্ষা শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আগামী 25 জানুয়ারি কলা, সামাজিক বিজ্ঞান ও আইন ইউনিট, 8 ফেব্রুয়ারি ব্যবসা ইউনিট এবং 15 ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এই 3 ইউনিটের পরীক্ষা ঢাকাসহ 8টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় চারুকলা ছাড়া অন্যান্য ইউনিটের 60 নম্বরের MCQ এবং 40 নম্বরের লিখিত থাকবে। প্রশ্ন মিডিয়াম ছিল, তেমন কঠিন আসে নাই, ওর সহজও দেয় না একেবারে। আমরা যেরকম প্র্যাকটিস করেছি সেটার তুলনায় ম্যাথ সেকশনটা এক্সট্রিমলি হার্ড ছিল। হলের এনভায়রনমেন্ট প্রচুর ভালো ছিল, কোয়েশ্চেনও স্ট্যান্ডার্ড ছিল। পরীক্ষা দিয়েছি, মোটামুটি ভালোই হয়েছে। নানা জটিলতা কাটিয়ে অবশেষে উদ্বোধনের 1 বছর পর টোল আদায় শুরু হয়েছে। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামকরণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ওয়াসিমের নামে। সকালে নগরীর পতেঙ্গা প্রান্তে উদ্বোধনের পর গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশপ্রেমিক শহীদদের স্মরণে রাখতেই এ উদ্যোগ। বন্দরনগরী চট্টগ্রামের বুক ছিঁড়ে বয়ে চলেছে 4,500 কোটি টাকা ব্যয়ে নির্মিত 16 কিলোমিটার দীর্ঘ মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে 1 বছর আগে উদ্বোধন হলেও নানা জটিলতায় টোল আদায় থমকে ছিল। এতে বড় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিল ব্যবহারকারীরা। তবে নানা বাধা পেরিয়ে অবশেষে নগরবাসীর চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়া হলো এটি। শুক্রবার সকালে এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্তে টোল আদায় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এটি আগে সাবেক মেয়র ABM মহিউদ্দিন চৌধুরীর নামে নামকরণ করা হলেও পরিবর্তন করে করা হয় জুলাই বিপ্লবের চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল কর্মী ওয়াসিম আকরামের নামে। আমরা সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি, যেন সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। শহীদ ওয়াসিম আকরামের নামে যে নামকরণ হয়েছে জুলাই আগস্টের যে আত্মত্যাগকারী, এভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় যদি তাদেরকে আমরা স্মরণ রাখতে পারি তাহলে পরে নেক্সট জেনারেশন আমাদেরকে মনে রাখবে যে আমরা কিছু একটা করে যেতে পেরেছি। পরে টোল দিয়ে উপদেষ্টা সহ একে একে উড়াল সড়কে উঠেন অতিথিরা। নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 10 ধরনের গাড়ি চলাচল করতে পারবে, চলবে না মোটরসাইকেল। প্রাথমিকভাবে টোল আদায় করছে খোদ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। 100 টাকা আছে আপনার জিপের জন্য, তারপর 150, 250 এরকম বিভিন্ন আপনার টোলের পরিমাণ আছে, যেটি ঢাকায় যে আপনার এলিভেটেড এক্সপ্রেস হতে যে টোল দেওয়া হয় সেই পরিমাণে কম। কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই ইনশাল্লাহ। আমরা সবগুলো স্মুথলি চালাচ্ছি এবং এটা আমরা টোল কার্যক্রমটা আলটিমেটলি এটা অপারেটররাই করবে। পরবর্তীতে আমরা এস্টিমেট সহ টেন্ডারে যাচ্ছি, হয়তো এটা 4-5 মাস লাগবে। তবে টোল আদায় নিয়ে ব্যবহারকারীদের আছে মিশ্র প্রতিক্রিয়া। সুবিধা হচ্ছে, এখন জাম নেই, কোনো জামিলা নেই, টোল দিলে লাভ আছে। টোলটা আরো আগে দরকার হবার ছিল। 20 টাকা সিএনজি নিলে বেশি হচ্ছে, কারণ আমাদের তো প্যাসেঞ্জার থেকে নিতে পারছি না, বুঝছেন। 20 টাকা করে দিলে এটা অনেক ভালো হয়। না, এটা তো অনেক ভালো, আমাদের এয়ারপোর্টের জন্য অনেক সুবিধা হয় নাই। শুরুতে পতেঙ্গা প্রান্তে 4টি টোলের বুথ থাকলেও ধীরে ধীরে নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে 10টি টোল বুথ বসানো হবে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম শুক্রবার আজ। সাপ্তাহিক ছুটির দিনে মেলার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিন্নাত আরা যশোয়া। সূর্যের আলো এখনো দেখা যায়নি, তবে বেলা বাড়তে বাড়তে বাণিজ্য মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড়ও বেশ অনেকটাই বেড়েছে। তবে প্রত্যাশা অনুযায়ী, যেমন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বলছে যে শুক্রবারের যে প্রত্যাশা তাদের ছিল বাণিজ্য মেলার প্রথম শুক্রবারে, সেই অনুযায়ী দর্শনার্থী তারা পাচ্ছেন না। কিন্তু সকালের যে দর্শনার্থী ছিল তার তুলনায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দর্শনার্থীর চাপ বেড়েছে। এবং আমরা যদি একটু বলি কোন ধরনের প্রতিষ্ঠানগুলোতে, স্টল প্যাভিলিয়নগুলোতে দর্শক সমাগম বেশি হচ্ছে, ক্রেতারা বেশি
প্রবেশ করছেন সেই তালিকায় শীতের পোশাকের দোকানগুলো এগিয়ে আছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে আসবাবপত্রের দোকানগুলোতেও ক্রেতা সামগ্রী দেখা যাচ্ছে, ক্রেতা সামগ্রী কিনতে কিন্তু দেখা যাচ্ছে যে ক্রেতারা যাচ্ছেন। এবং আরও একটি বিষয় যে বিক্রেতারা যেটা বলছেন যে এখন কিন্তু আসলে কেনার জন্য না, আসছেন মেলা প্রাঙ্গণ ঘুরে দেখার জন্য এবং বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখছে বিশেষ করে দর্শনার্থীরা। এবং মেলা প্রাঙ্গণে আকর্ষণীয় যেসব জায়গা রাখা হয়েছে সেই প্রাঙ্গণগুলো ঘুরে দেখেছেন, বিশেষ করে জুলাই চত্বর বা ৩৬ চত্বর যেটি আছেন সেখানেও দেখা যাচ্ছে দর্শকরা আসছেন এবং তারা ছবি তুলছেন। এবং আরও একটি বিষয় যদি জানিয়ে রাখি, এবার যেহেতু অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা আছে, দর্শনার্থীরা আমাদেরকে বলছিলেন যে অনলাইনে টিকিট কাটার কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কাগজের টিকিট সংগ্রহের যে এই ভোগান্তিটা ছিল গেল কয়েক বছর ধরে, সেই ভোগান্তিটা এই বছর তাদের কমেছে এবং এই জন্য কিন্তু আশানুরূপ বলা যায় যে তারা মেলা প্রাঙ্গণে আসতে তাদের কোনো ভোগান্তি হচ্ছে না এবং এই জন্য সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং আমরা যদি একটু বলি স্টল প্যাভিলিয়নের সংখ্যা ৩৬২টি, কিন্তু সবগুলো স্টল প্যাভিলিয়ন কিন্তু এখন পর্যন্ত বলা যায় যে তাদের প্রস্তুতি সারতে পারেনি। বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু এখনও তাদের স্টল তৈরির কাজ চালিয়ে যাচ্ছে, চলমান রয়েছে স্টল তৈরির কাজ। এবং আরও একটি বিষয় যদি যুক্ত করি যে আকর্ষণীয় যেসব জায়গাগুলো তৈরি করা হয়েছে বাণিজ্য মেলা প্রাঙ্গণে, সেই জায়গাগুলো ঘিরেই কিন্তু দর্শনার্থীদের আকর্ষণ একটু বেশি কাজ করছে। এবং এছাড়া কেনাকাটার বিষয়টি যদি যুক্ত করি, বিক্রেতারা বলছেন যে কেনাকাটার পাল্লাটা দেখা যাবে আগামী সপ্তাহ থেকেই কেনাকাটার পাল্লাটা ভারী হবে। তবে এখন পর্যন্ত যারা আসছেন কেবল দর্শনার্থী হিসেবে আসছেন, তারা বেশিরভাগই ঘুরে দেখছেন, কেনাকাটার পরিমাণটা একটু কম এবং তাই বিক্রেতারা আশা করছেন যে সামনে শুক্রবার নাগাদ হয়তো বা কেনাকাটার পাল্লাটা ভারী হবে এবং আজকে শুক্রবার বিকেল নাগাদ আরও দর্শনার্থী আসবে এই প্রত্যাশাই করছেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। তো এই ছিল আমার কাছে বাণিজ্য মেলার তৃতীয় দিনের সবশেষ খবরাখবর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। বিপিএল এর দিনের প্রথম ম্যাচে লড়ছে চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। এদিকে ছুটির দিন আজও টিকিটের জন্য দীর্ঘ লাইন সমর্থকদের। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম এলাকায় আছেন আমাদের সহকর্মী মাহবুব রিমন। বিপিএল এর সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, ম্যাচের কথা তো বলবোই, তবে তার আগে একটু দর্শকদের কথা বলতে চাই। সরকারি ছুটির দিন, তার উপরে ঢাকা পর্বের প্রথম ধাপের শেষ ম্যাচ, উপচে পড়া দর্শকদের ভিড় এবং সেই দর্শকদের সামলাতে যেন রীতিমতো হিমশিম অবস্থা। যদিও গতকাল দেখেছিলাম আমরা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, যে টিকিট বুথ রয়েছে সেই টিকিট বুথ ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। তবে আজ দর্শকদের তার চাইতেও বেশি চাপ থাকলেও যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছে তাদের একেবারে নিরাপত্তার বেষ্টনীতে পুরো স্টেডিয়াম পাড়া ঢেকে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু আমরা কোনো ধরনের তেমন কোনো উচ্ছৃঙ্খলা কিংবা তেমন কোনো আসলে আচরণ দেখিনি কিংবা তেমন কোনো বিশৃঙ্খলার খবরও পাওয়া যায়নি। দর্শকদের কথা বলছিলাম এবং শুরুর দিন থেকে আসলে জানে যে এবার কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড উল্লেখযোগ্য একটা সংখ্যক টিকিট অনলাইনে ছেড়েছে, যে কারণে আসলে যারা সশরীরে টিকিট কিনতে এসেছেন তাদের এমন দীর্ঘ লাইন। আমরা তেমনই কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, জানতে চেয়েছিলাম যে আসলে কেন অনলাইনে টিকিট ছাড়ার পরেও তারা আসলে সশরীরে টিকিট কিনতে চাচ্ছেন। তারা বলছেন যে বাংলাদেশের ক্রিকেটের যে সমর্থকরা রয়েছেন তার একটা বড় একটা অংশ এর বয়সই কিন্তু 18 বছরের কম এবং অনলাইনে যদি টিকিট কিনতে হয় সেক্ষেত্রে আসলে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন। সেক্ষেত্রে আসলে যেহেতু তাদের জাতীয় পরিচয়পত্র নেই তাই তারা সশরীরে এসে টিকিট কিনতেছেন। যদিও একটু মাঠের ক্রিকেটের কথা বলি, সারা দেশে শৈত্যপ্রবাহ চলছে এবং সূর্যের দেখা নেই, গতকালও সূর্যের দেখা নেই, আজকেও সূর্যের দেখা নেই এবং সেই যে ডিউ ফ্যাক্টর সেই ডিউ ফ্যাক্টর কাজে লাগিয়ে প্রথম যেই ম্যাচটা অর্থাৎ যেহেতু শুক্রবার, যে কারণে প্রথম ম্যাচের সময়ও কিন্তু 30 মিনিট পিছিয়ে নেওয়া হয়েছে এবং প্রথম ম্যাচে কিন্তু টস জিতে রাজশাহী প্রতিপক্ষ যে চিটাগং কিংসকে তারা ব্যাটিংয়ে পাঠিয়েছে। তবে তাসকিনের একটা ব্রেক থ্রু ছাড়া এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো সফলতা কিন্তু পায়নি রাজশাহী। তবে ওই যে তাসকিনের কথা বলছিলাম, গতকাল বাংলাদেশের হয়ে ক্যারিয়ার সেরা তিনি বোলিং করেছিলেন টি-20-তে এবং আজও কিন্তু তিনি দুর্দান্তভাবে শুরু করেছেন। তবে উসমান খানের কথা বলতে হয়, আফগান ক্রিকেটার, পরবর্তীতে পাকিস্তানের হয়ে খেলেছেন। তার যে এখন পর্যন্ত তিনি 77 রানে অপরাজিত রয়েছেন। এছাড়াও যে ইংলিশ গ্র্যাহাম ক্লার্ক, তিনিও কিন্তু দুর্দান্ত একটা, অর্থাৎ বলাই বাহুল্য যে যত দূর এই স্কোরটা বড় করতে পারে। তবে এর চাইতেও বিগ ম্যাচ সন্ধ্যার সময় অনুষ্ঠিত হবে যেখানে কিনা ঢাকা খেলবে। তো এই ছিল আমার কাছে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিপিএল এর ম্যাচ এবং দর্শকদের টিকিট নিয়ে উন্মাদনার সবশেষ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হিমেল হাওয়ায় সারা দেশে শীতের দাপট, বিপর্যস্ত জনজীবন। পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এ মাসেই আসছে একাধিক শৈত্যপ্রবাহ।
বিরোধে লিপ্ত হয়েছে রাজনৈতিক দলগুলো, গণতন্ত্র চর্চায় দরকার সহনশীলতা। দিনাজপুরে মির্জা ফখরুল, অতীতে যারাই ক্ষমতায় ছিল সবাই দুর্নীতি করেছে বললেন জামায়াতের আমির। এবং সবজির পাশাপাশি আলু পেঁয়াজের দামে স্বস্তি, চড়ে আছে মুরগি ও চালের বাজার। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ার শঙ্কা অর্থনীতিবিদের। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।